দ্যাটস এ ইউনিক আউটফিট মামা। হোয়াটস আই ইট কল্ড? তার কণ্ঠে কৌতূহল আছে, তবে তা খুবই স্বাভাবিক ও বিনয়পূর্ণ। আদ্রিকা বলার আগেই আয়ান হেসে উত্তর দেয়। ইটস কনে শাড়ি। ড্রাইভার মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নামটা তার জন্য নতুন হলেও সে বুঝতে পারে এটি বিশেষ কিছু। ড্রাইভার তাদের লাগেজ গাড়িতে তুলে দেয় এবং দরজা বন্ধ করে। গাড়ি ছাড়ার সময় ড্রাইভার আর কোনো গাড়ি প্রতিক্রিয়া না দেখিয়ে স্বাভাবিকভাবেই চালাতে থাকে। তবে তার মনোভাব থেকেই বোঝা যায় তিনি আদ্রিকার পোশাকের প্রতি এক ধরনের শ্রদ্ধা অনুভব করছেন, যদিও এটি তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। কারণ আমেরিকায় এরকম শালীন পোশাক পরেই মেয়েদেরকে দেখাই যায় না। এরকম রূপময়তা তো প্রথম দেখছেন সে। এদিকে আয়ান আদ্রিকার দিকে তাকিয়ে মৃদু হাসছে। সে তো ইচ্ছাকৃতভাবেই শাড়ি পরিয়ে এনেছে এই ভিন দেশের মাটিতে বাঙালিয়ান প্রতিনিধিত্ব করতে। ড্রাইভার ক্যালিফোর্নিয়ার তাদের গাড়ির ঠিকানা জানতে চায় এবং তারা সেই ঠিকানা ড্রাইভারকে জানায়। গাড়িটি ধীরে ধীরে শহরের ব্যস্ত সড়ক ধরে চলতে শুরু করে। চারপাশে উঁচু উঁচু ভবন, গাছপালা আর লোকজনের কোলাহল দেখতে দেখতে তারা যেতে থাকে। আয়ান জানলার বাইরে তাকিয়ে থাকে, চোখে মুগ্ধতা এবং নতুন শহরের অচেনা সৌন্দর্যকে দেখে সে কিছুটা গভীর চিন্তায় ডুবে যায়। আদ্রিকাকে এখানে আনার কারণ তার সাথে সবকিছু নতুন করে শুরু করা। সবকিছু ঠিকঠাক হবে তো, নাকি আদ্রিকা তাকে ভুল বুঝবে? এই ভেবে যে শুধুমাত্র ফারজানা ছেড়ে চলে গেছে দেখেই সে আদ্রিকাকে গ্রহণ করেছে, আয়নের বুকটা ছ্যাদ করে উঠল। সে মোটেও এমন কিছু চিন্তা করেই না। সে সত্যি খুব বাজেভাবে আদ্রিকাকে ভালোবেসে ফেলেছে। এখন তো এমনও হয় যে আদ্রিকার সামনে এলেই আয়নের মস্তিষ্কে কাজ করা বন্ধই করে দেয়। থেমে যায় তার হৃদস্পন্দন। আগের মতো আর কঠোর ব্যক্তিত্ব আসেই না। এই ভালোবাসা ভীষণ ভয়ানক। আয়ান নীরবে খুব করেই প্রার্থনা করে যাতে সব ঠিক হয়ে যায়। আদ্রিকা পাশেই বসে, মাঝে মাঝে আয়নের দিকে তাকায়। তার মুখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি। তারা গাড়ির ভিতরে বসে শহরের বিভিন্ন স্থান দেখতে দেখতে চলতে থাকে। ড্রাইভার মাঝে মাঝে কথা বললেও তারা দুজনেই মগ্ন থাকে নিজেদের চিন্তায়। তবে এদিকে রাবেয়া বেগম নীরব থাকলেও হিমেল আর রামিসার মধ্যে নীরবে চোখে চোখে যুদ্ধ চলে। একে অপরকে যেন লবণ দিয়ে খেয়ে ফেলার ক্ষমতা আছে দুজনারই। যেন একটা ফাঁকা মাঠে এদের নামিয়ে দেওয়া গেলেই এরা কুস্তি শুরু করতে একটুও সময় নেবে না। কিছুক্ষণ পর শহরের কোলাহল একটু কমে যায় এবং গাড়ি হাইওয়ে ধরে চলতে শুরু করে। রাস্তার দুই পাশে বিশাল খোলা প্রান্তর, দূরে পাহাড়ের সারি। সূর্যের আলো সেই পাহাড়ের চূড়ায় এসে এক ধরনের সোনালি আভা সৃষ্টি করছে। আদ্রিকা তখন জানলার পাশেই মাথা উঠিয়ে ঠেকিয়ে হালকা হাসি দিয়ে বলে, ক্যালিফোর্নিয়া ঠিক যেমন কল্পনা করেছিলাম তার থেকেও বেশি সুন্দর। আয়ান মুচকি হেসে নীরবে মাথা নাড়ে। তার চোখে একটা স্বপ্নীল চাহনি, যেন এই সুন্দর ভূমিতে সে অনেক কিছুই নতুন করে শুরু করতে পারে। তারা ধীরে ধীরে ক্যালিফোর্নিয়ার পথে এগিয়ে চলে। সামনে তাদের অপেক্ষা করছে নতুন জীবন, নতুন অভিজ্ঞতা। ক্যালিফোর্নিয়ার পৌঁছেই গাড়ি থেকে অনিমা চৌধুরী বাড়ির সামনে আসে। তখন সূর্যটা একটু ঢলেই পড়েছে। আকাশের রং কমলা আর গোলাপি মিশিয়ে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। বাড়িটি আধুনিক স্থাপনের নিদর্শন। সাদা রঙের দেয়াল, বড় বড় জানালা এবং সামনে ছোট্ট একটি সবুজ লন। লনের মাঝখানে একটি লেবু গাছ আর তার পাশে কাঠের একটি ব্রেঞ্চ। আয়ান ব্যাগপত্র নিয়ে সবাইকে সাথে করে দরজার দিকে এগিয়ে যায়। দরজার ওপর একটি ছোট্ট চিমনি, তার তার পাশেই লাল রঙের সুন্দর একটি ফুলের টব রয়েছে ঝুলানো। আদ্রিকা ধীরে ধীরে আয়নের পাশে এসে দাঁড়ায়, তার চোখে কৌতূহল আর উত্তেজনা। কলিং বেল দরজার বাজাতেই আয়নের ফুপু দরজা খুলে দেয়। রামিসা আর হিমেল একসাথে চেঁচিয়ে উঠে বলেই, চলে এসেছি। অনিমা চৌধুরী আধুনিক এবং রুচিশীল একজন মহিলা। তার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসের ছাপ রয়েছে। তার ত্বক কিছুটা মলিন, কিন্তু তার মুখের রেখার গম্ভীরতা ও অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। তার চোখগুলো উজ্জ্বল ও কৌতূহলী, যেন প্রতিটি নতুন ঘটনার পেছনে কোনো গল্প খুঁজেই বেড়াচ্ছে। তার ঠোঁটে একটি নরম হাসি লেগেই আছে, যা স্নেহের ছাপ বহন করে। তিনি সাধারণ হালকা রঙের সুতি শাড়ি পরেছেন, যা তাকে আরও মার্জিত এবং স্নিগ্ধ করে তোলে। অনিমা চৌধুরী চেঁচানোতে প্রথমে একটু অবাক হলেও পরক্ষণেই খুশিতে আপ্লুত হয়ে বললেন, আরে তোমরা চলে এসেছো? একটু তাড়াতাড়ি চলে আসলাম অনিমা।
অনিমা চৌধুরী তাদেরকে বাড়ির ভিতরে টানতে টানতে নিয়ে আসলেন আর বললেন, কি যে বলো ভাবি, এসো এসো। আয়ান বাবা, দেখি একটু তোকে, কতদিন দেখিনি তোকে। বলেই আয়ানকে টেনে কাছে এনে কপালে চুমু খেলেন। আয়ান কাতর কণ্ঠেই বলল। তুমি কেমন আছো মামনি? অনিমা চৌধুরী বললেন, খুব ভালো আছি বাবা, তোকে দেখে যে বুকটা ঠান্ডা হয়ে গেল আমার। এরপর তিনি হিমেল আর রামিসাকে কাছে টানলেন। তোরা কেমন আছিস রে? হিমেল আগে ভাগে অনিমা চৌধুরীকে জড়িয়ে ধরে বললেন। ঝাক্কাস। এতক্ষণে অনিমা চৌধুরীর চোখ আটকানো কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিকার ওপর। অনিমা চৌধুরী বিচক্ষণতার সাথে চোখের চশমাটা হাত দিয়ে উপরে ঠেলে রাবেয়া বেগমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন। রাবেয়া বেগম চোখ দিয়ে ইশারা করে হ্যাঁ বোঝালেই মুহূর্তের মধ্যে অনিমা চৌধুরীর মুখে এক প্রশান্ত এবং উচ্ছ্বাসিত হাসি ফুটে ওঠে। তার পরের মুহূর্তেই তিনি এগিয়ে এসে আদ্রিকাকে আন্তরিকভাবে জড়িয়ে ধরেন, যেন পুরনো কোনো প্রিয়জনকে পুনরায় পাওয়ার আনন্দে আপ্লুত হয়েছেন। তুমি তাহলে আমার সেই কাঙ্ক্ষিত বৌমা? আদ্রিকা আয়নের দিকে এক পলক তাকিয়ে বিনয়ের সাথে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো আর বলল। কেমন আছেন মামুনি? অনিমা চৌধুরী যেন খুব খুশি হলেন। মেয়েটা কত মিষ্টি করে কথা বলে। অনেক বেশি ভালো। তুমি আমায় আপনি ডেকো না, তুমি ডাকবে কেমন? আদ্রিকা আবারও আগের ন্যায় মাথা তোলায়। তুমি যে এত সুন্দর, এত মিষ্টি ভাবতেই পারিনি। বলেই অনিমা চৌধুরী প্রশংসায় মুগ্ধতায় ছাপ স্পষ্ট করে ওঠে। তার এই উচ্ছ্বাস ও খুশি হওয়ার প্রতিক্রিয়া আদ্রিকার মনে এক ধরনের স্নেহ ও শ্রদ্ধার জন্ম নেয়। এরপর অনিমা চৌধুরী রাবেয়া বেগমকে এক গর্বিত এবং স্নেহপূর্ণ দৃষ্টিতে দেখে বললেন। ভাবি, তোমার পছন্দ সত্যিই দারুণ হয়েছে। এ যেন ঠিক আমার কল্পনার মতোই, একদম যোগ্য এবং হীরের টুকরো এনেছো। রাবেয়া বেগম কৃতজ্ঞতার হাসি হাসলেন। আয়ান লজ্জায় মাথা ঝুলকালো। হিমেল আর রামিসাও খুব খুশি হলো। রামিসা তো খুশির ঠেলায় হিমেলের বাহু জড়িয়ে ধরলো। মামনি ভাবিকে পছন্দ করেছে, এইবার সবকিছু ঠিকঠাক হবে, তাই না? এভাবে আচমকা বাহু জড়িয়ে ধরায় হিমেল থতমত খেলো। রামিসার কথা শুনে ওর দিকে তাকিয়ে বলে ওঠে, ইনশাআল্লাহ। এরপর রামিসার হুঁশ ফিরতেই হিমেলের বাহু তৎক্ষণাৎ ছেড়ে দেয়। হিমেল বাঁকা হেসে বলেই, আমি কিছু মনে করিনি। আফটার অল আমি অনেক ভদ্র, সভ্য, সুশীল, বুদ্ধিমান একটা ছেলে। বলেই গর্বে নিজের শার্টের কলার ঝাঁকালো। রামিসা মুখ ফ্যাঞ্চালো। অনিমা চৌধুরী বলে উঠলেন, যাও যাও, তোমরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। নয়নতারা একটু বন্ধুদের সাথে বেরিয়েছে, একটু পরেই চলে আসবে। অনিমা চৌধুরীর বাড়ির ভেতরে ঢুকে প্রথমে চোখে পড়ে একটি খোলা পরিকল্পনার লিভিং রুম, যেখানে কাঠের মেঝে, নরম সোফা আর বড় জানলা দিয়ে দূরের পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। জানলার পর্দা বাতাসে হালকা দুলছে। বাইরে থেকে আসা হালকা বাতাস ঘরের ভিতরে এক ধরনের সতেজতা এনে দেয়। বাড়ির এক পাশে একটি ছোট্ট রান্নাঘর, যেখানে সাদা মার্বেলের কাউন্টার টপ আর স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতি ঝকঝক করছে। দেয়ালে কিছু কালো সাদা ছবি, যা এই বাড়ির ইতিহাসের গল্প বলে। অনিমা চৌধুরীর স্বামী 1 বছর আগেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এটাকে অকাল মৃত্যুও বলা যায়। স্বামীর মৃত্যুর পর অনিমা বেগমকে সবাই দেশে ফিরতে অনেক জোরাজুরি করেছিল, কিন্তু অনিমা বেগম কিছুতেই এই বাড়ি ছেড়ে, এই দেশ ছেড়ে যেতে রাজি হননি। কারণ তিনি তো তার প্রিয় মানুষের হাত ধরেই এই দেশেই এসেছিলেন। এই বাড়িতে তার এবং তার স্বামীর কত ভালোবাসাপূর্ণ স্মৃতি, এসব ছেড়ে সে কোনোভাবেই যেতেই পারেনি। এক অদৃশ্য আকর্ষণ তাকে এই বাড়িতে রাখতে বাধ্য করেছিল। পরবর্তীতে তিনি তার একমাত্র মেয়ে নয়নতারাকে নিয়ে এখানে বসবাস শুরু করেন। নয়নতারা বড় হয়ে যাওয়ায় এখন তিনি তার বান্ধবীর ছেলে সার্জিসের সাথে বিয়ে ঠিক করেছেন। আদ্রিকা ফ্রেশ হয়ে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঘুরতে থাকে। এক এক করে প্রতিটি ঘর দেখে। খুব পরিপাটি করে বাড়িটা গোছানো। আদ্রিকা পুরো বাড়ি ঘুরে একটি ঘরের সামনে এসে থামে। সেটা তাদের বেডরুম। অনিমা চৌধুরী বলেছেন যে সে আর আয়ান এই ঘরেই থাকবে। তখন থেকে মেয়েরা খুব চিন্তায় আছে। সে তো আয়ানের সাথে কখনো এক ঘরে থাকেইনি, এখন তাকে থাকতে হবে। সেই লজ্জায় সে ফ্রেশ হয়ে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে পড়েছিল। এখন আবার এই ঘরেই ঢুকতে হবে। ঘরে ঢুকে সে দেখতে পায় একটি বড় নরম বিছানা, সাদা চাদর আর নীল বাতাসের বালিশের কভার।
পাশেই একটি জানালা, যার বাইরে সূর্যের শেষ আলো ফিল্টার হয়ে ভিতরে আসছে। আয়ান ফ্রেশ হয়ে এসে আদ্রিকাকে দেখে একটু হাসে, তারপর ধীরে ধীরে বিছানার ওপর আসে। আদ্রিকা কি করবে বুঝতে না পেরে আস্তে আস্তে তার পাশে এসে বসে। চোখে ক্লান্তি কিন্তু মুখে সন্তুষ্টির ছাপ। তাদের এই বাড়ি যেন তাদের নতুন জীবনের একদম উপযুক্ত সূচনা, যেখানে তারা নিজেদের গল্প গড়ে তুলবে। নরম সোনালি আলোয় আমেরিকার আকাশ জুড়ে বিকেলে সূর্য ঢলে পড়েছে। নীল আকাশের কোণে লালচে আভা, আর চারপাশেই হালকা মেঘের দল যেন আঁকা কোনো চিত্রের মতো ভেসে বেড়াচ্ছে। মৃদু বাতাসে গাছের পাতারা দুলছে, আর ঘাসের ওপরে সূর্যের শেষ কিরণগুলো খেলা করছে। পাখিরা ঘরে ফেরার পথে গাইছে বিদায়ের গান। বিকেলের এই মনোরম পরিবেশে অনিমা চৌধুরী আর রাবেয়া বেগম বাদে সবাই উপস্থিত বাড়ির উঠোনে। সবাই গল্পে মজে উঠেছে। এর মধ্যে রয়েছে আয়ানের অফিসের কাহিনী, আদ্রিকার বেস্ট ফ্রেন্ড মিশাতের কাহিনী, হিমেল আর রামিসার যুদ্ধের কাহিনী, এবং নয়নতারা সার্জিসের সাথে প্রেমের কাহিনী। তারা 1 বছর রিলেশনে থাকার পর বিয়ে করছে। নয়নতারা তো আদ্রিকাকে ভাবি ডেকে ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে। তাদের গল্পের মাঝেই অনিমা চৌধুরী ট্রেতে হাতে 5 কাপ কফি নিয়ে হাজির হলেন। মামুনি, এত কষ্ট করে কফি করার কি দরকার ছিল? আমিই করতাম। অনিমা চৌধুরী হেসে বললেন, কষ্টের কি হলো বোকা মেয়ে? তোমরা গল্প করছো, আনন্দ করছো, এর থেকে সুন্দর মুহূর্ত আর কতবার আসবে বলো? আমার সব সন্তানদেরকে আজ একসাথে দেখে আমার যে কি ভালো লাগছে। তোমাদের সবাইকে কফি বানিয়ে খাওয়ানোর আজ সুযোগ পেয়েছি। এরকম সুযোগ আর পাবো নাকি? মমো, ভাবি কিন্তু অনেক ভালো, আমার খুব পছন্দ হয়েছে ভাবিকে। অনিমা চৌধুরী আবারও হেসে বললেন, পছন্দ তো হতেই হবে, এটা স্বাভাবিক। তোর মামির পছন্দ বলে কথা। এই নাও কফি নাও সবাই। কফি ছাড়া কি গল্প জমে নাকি? খুব খুনসুটি আর মজার সাথে সবার বিকেলটা কাটলো। এর মধ্যে একটি সিদ্ধান্তও নেওয়া হলো, কাল সকালে সবাই শপিংয়ে যাবে। নয়নতারার বিয়ের জন্য সব কেনাকাটা করা হবে, কারণ বিয়ে আর 2 দিন পরই, সময় নেই বেশি। পরশু রাতে মেহেদি অনুষ্ঠান করারও সিদ্ধান্ত হলো। নিশীথিন রাতের নিস্তব্ধতা অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে আছে আয়ান। আকাশে অসংখ্য তারা ঝিকিমিকি করছে, আর দূরের শহরের আলোয় মৃদু সোনা রঙা আভা ছড়িয়ে পড়েছে। ঠান্ডা বাতাস তাদের চারপাশে বয়ে যাচ্ছে, কিন্তু আয়নের মন যেন এক অসম্ভব উত্তাপের ভেতরে জ্বলছে। পশ্চাৎপটে কেবলই তার পুরনো ভুলগুলো স্মৃতি। আদ্রিকা অনিমা চৌধুরীর সাথে একটু সময় কাটিয়ে কেবলই ঘরে এলো। আয়নকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে সেও ধীর গতিতে এগিয়ে যায়। সে বারান্দায় এসে দাঁড়াতেই আয়নের হৃদয়টা যেন আরো ভারী হয়ে ওঠে। সে চোখ তুলে আদ্রিকার দিকে তাকায় যায়, যার প্রতি তার অযাচিত অবজ্ঞা এবং তুচ্ছতার কারণে এত কষ্ট হয়েছে। আয়নের এমন চাহনি দেখেই আদ্রিকা জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ? আয়ান গভীরভাবে শ্বাস নেয় এবং আদ্রিকার দিকে 1 পা এগিয়ে এসে মৃদু কণ্ঠে বলে, তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি, আমি জানি। তোমার প্রতি এত অন্যায় করেছি, আমি ভুল করেছি, তাও তুমি আমাকে কেন শাস্তি দিলে না? বারান্দার নির্জনতায় তার কণ্ঠস্বর যেন আকাশের নিস্তব্ধতার মতোই গম্ভীর। আদ্রিকার মুখে কোনো প্রতিক্রিয়াই নেই, কেবল তার চোখে এক ধরনের প্রশান্তির ছায়া পড়েছে। আয়ান তার হাতটি আদ্রিকার হাতে নিয়ে বলে, তুমি আমাকে এখনো ক্ষমা করোনি, আমি জানি। প্লিজ আমাকে ক্ষমা করো। আমি সত্যি তোমাকে মেনে নিয়েছি বললে ভুল হবে। আসলে আমি তোমার মায়ায় পড়ে গেছি, আর এই নতুন জীবনে আমি তোমার পাশে থাকতে চাই। আদ্রিকা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে এক ধরনের মমতার আভাস। আয়নের কথা যেন তার হৃদয়ের প্রতিটি কষ্টের দাগকে নির্ধারণ করেছে। এই লোককে কে বোঝাবে যে আদ্রিকা তো সব অতীত ভুলতে বসেইছে প্রায়। আদ্রিকা তো আয়ানের ভালোবাসাতে মরতেও রাজি এখন। কিছুক্ষণ পরেই আদ্রিকা অনেক সাহস নিয়ে তার অন্য হাতটি আলতো করে আয়ানের হাতের মধ্যে রেখে বলে, আমার জন্য আপনার ভালোবাসাই যথেষ্ট। অতীত ভুলে আমরা নতুন করে শুরু করতে পারি। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই তো। আয়ান তবুও চোখ সরু করে করুণ চোখে তাকিয়ে বলে, তুমি আমায় ক্ষমা করোনি? আদ্রিকা ঠোঁট প্রসারিত করে হেসে বলল, আমি তো আপনার উপর কখনো রাগ করিনি। ক্ষমা করার কথা আসবে কোথা থেকে? আবারও নীরবতা। এই মুহূর্তে রাতের বাতাসে যেন কিছুটা উষ্ণতা ছড়িয়ে পড়ে, আর তারা দুজন বারান্দায় দাঁড়িয়ে থেকে একে অপরকে গভীরভাবে অনুভব করতে থাকে। সেই ভুলগুলোকে পেছন ফেলে হঠাৎ আয়ান ধীরে ধীরে এসে তার পাশেই দাঁড়ায়। তার চোখে অপরাধ বোধের ছায়া স্পষ্ট। আদ্রিকা অনুভব করে তার উপস্থিতি।
কিন্তু মুখে কিচ্ছু বলে না। তার হৃদয় এই নীরব রাতেও আয়নের জন্য কম্পমান। আয়ান গভীরভাবে আদ্রিকার দিকে তাকায়, তার চোখে অনুশোচনা আর অপরাধবোধ। সে জানে সে কতটা অন্যায় করেছে, কতটা কষ্ট দিয়েছে এই মেয়েকে, যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আদ্রিকা এখনো চুপ করেই আছে, তবে তার চোখে এক ধরনের অসীম মমতা, যা সব কিছু মেনে নেওয়ার প্রতীক। আয়ান ধীরে ধীরে বলে, তোমার প্রতি যা করেছি তার জন্য আমি নিজেও ক্ষমা চাইতে পারি না। কষ্ট হয় আমার। আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ, আমার অংশ, যা ছাড়া আমি অসম্পূর্ণ। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসার সামনে আমি হার মেনেছি। আদ্রিকার চোখ ভিজে আসে, কিন্তু সে হাসি, তার কণ্ঠে একটি নরম সুর। আপনার ভালোবাসাই আমার কাছে সব। আপনাকে ক্ষমা করাটা আমার জন্য কঠিন নয়, কারণ আমি সব সময় আপনারই ছিলাম। আয়ান এক পা এগিয়ে এসে তার হাত ধরে। এই ছোট্ট স্পর্শই আদ্রিকার মনে সমস্ত যন্ত্রণা যেন মুহূর্তেই বিলীন হয়ে যায়। সে বুঝতে পারে তার ভালোবাসা সবকিছুকেই জয় করেছে, আয়নের কঠিন মনকেও। আয়ান আদ্রিকার হাত ধরে ধীরে ধীরে তার দিকে টেনে নেয়। বারান্দায় নিস্তব্ধতা, চাঁদের আলো আর ঠান্ডা বাতাসে তাদের মধ্যে একটা মুগ্ধতা ভর করে। আদ্রিকার চোখে কেবল প্রেমের ছায়া, আর আয়নের চোখে অপরাধবোধ মিশ্রিত ভালোবাসা। আয়ান তার হাত দিয়ে আলতো করে আদ্রিকার বুক স্পর্শ করে, তার আঙ্গুলগুলো আলতো করে আদ্রিকার গাল বেয়ে নামছে। সেই স্পর্শে আদ্রিকার হৃদয়ের স্পন্দন যেন আরো দ্রুত হয়ে ওঠে। চোখ বন্ধ করে নেয় মেয়েটা। চোখ খোলা রেখে এই ইগলের মতো তীক্ষ্ণ চোখে মানুষটার দিকে তাকানো যে বড়ই কষ্টকর, বড়ই কঠিন। আয়ান তার হাত আদ্রিকার পেটে দিয়ে কোমরের কাছে এনে তাকে আরো কাছে টেনে নেয়। আদ্রিকা শিউরে ওঠে। এই যে নতুন স্পর্শ, নতুন অনুভূতি, তাদের শরীর একে অপরের সাথে মিশে যায় এবং এই সংযুক্তিতে এক ধরনের শান্তির অনুভূতি সৃষ্টি হয়। আদ্রিকা অনেক সংকোচ নিয়ে চোখ বন্ধ রেখেই তার হাত আয়নের ঘাড়ে রাখে, আর আয়নের হাত তার কোমরের নিচে গাঢ়ভাবেই স্থির থাকে। আয়ান কিছুক্ষণ চোখ খিচে বন্ধ করে রাখা আদ্রিকার দিকে তাকায়, এরপর ফু দেয় মেয়েটার মুখের উপর। সাথে সাথেই আদ্রিকার মুখের উপরে থাকা বেহায়া চুলগুলো উড়ে সরে যায়। আয়নের চোখে একটি গভীর অঙ্গীকার এবং তার কণ্ঠে এক ধরনের নরম আবেদন। তোমার এই ভালোবাসা আমাকে নতুন করে বাঁচিয়ে দিয়েছে। আমি চাই, খুব করে চাই, এই মুহূর্তে আমরা একে অপরের পুরোপুরি হয়ে যাই। খুব ইচ্ছে করছে আজ আমি যদি তোমাকে পুরোপুরি নিজের করে পেতে চাই, তাহলে তুমি কি রাগ করবে? বলবো আমায়? নিঃসংকোচ সরল আবেদন। এই আবেদন ফিরিয়ে দেওয়ার সাধ্য কি আছে আদ্রিকার? মানুষটা অনুমতি নিচ্ছে কেন? এ তো তার অধিকার। আয়ন আবারও বলে, খুব ভয় লাগছে জানো, তোমাকে হারিয়ে ফেলার একটা প্রকট ভয়। বিশেষ করো এই ভয় নিয়ে বেঁচে থাকাটা খুব কষ্টের। তোমাকে পুরোপুরি না পেলে এই ভয়টা কাটানো আমার সম্ভব হবে না। আদ্রিকা এই পর্যায়ে চোখ খুলে অপলক চেয়ে মৃদু হাসি দিয়ে বলে, আপনার ভালোবাসার কাছে আমি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। আপনি তো আমার স্বামী। আমি তো কবেই মরে গেছি আপনার মোহে। শুধু আপনার বুকে আত্মসমর্পণ করাটাই বাকি। তার কথা এবং হাসিতে এমন এক আবেগপূর্ণ সুন্দরতা আছে যা আয়নের হৃদয়ে প্রবল তীব্রতার সৃষ্টি করে। এই মুহূর্তে তারা দুজনেই বুঝতে পারে যে সব কিছু পিছনে ফেলে তারা একে অপরকে পাওয়ার জন্য তৈরি। তাদের হৃদয় একে অপরের সাথে এমনভাবে যুক্ত হয়েছে যা আর কোনো বাধায় ভাঙতেই পারবে না। পরক্ষণেই অনুমতি পেয়ে আয়ন খুব আলতো করে চোখ বন্ধ করে আদ্রিকার কপালে খুব সময় নিয়ে একটি চুমু খায়। আয়নের এই প্রথম ঠোঁটের স্পর্শে আদ্রিকার শরীরে শিহরণ বয়ে যায়। তার ঠোঁট আলতো করেই আদ্রিকার কপাল ছুঁয়ে থাকে, আর সেই স্পর্শে আদ্রিকার বুকের ভেতর যেন এক সাগর ভালোবাসা উতলে ওঠে। আদ্রিকার চোখ বন্ধ, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আয়ান তার হাতটা আদ্রিকার কোমরে আরো দৃঢ়ভাবে রাখে, তাকে নিজের আরো কাছে টেনে আনে, যেন তাদের মধ্যে কোনো ফাঁক না থাকে। আদ্রিকা আবারও ধীরে ধীরে চোখ খুলে আয়নের দিকে তাকায়। মানুষটা ছুঁয়ে দিলেই আদ্রিকার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। তাদের চোখে চোখ পড়তেই একটা অদ্ভুত টান অনুভব করে, যেন এই মুহূর্তটা কখনোই শেষ হবে না। আয়নের চোখে আদ্রিকা দেখতে পায় এক অগাধ ভালোবাসা, যা তার সমস্ত সন্দেহকে মুছে দেয়। আয়ান এবার ধীরে ধীরে তার মুখটা আদ্রিকার মুখের কাছে এনে ফিস ফিস করে বলে, তোমার ভালোবাসা আমার জীবনের সবকিছু বদলে দিয়েছে। ভেঙে ফেলেছে আমার কঠিন ব্যক্তিত্ব, ভুলিয়ে দিয়েছে আমার বেদনা, গড়ে তুলেছে এক নতুন রূপ। আমি তোমাকে আর কোনো দিন হারাতে চাই না, কোনো দিন না। আদ্রিকার হৃদয়টা এতটাই দ্রুত স্পন্দিত হতে থাকে যে তার মনে হয় সে এই মুহূর্তেই সবকিছু ভুলে আয়নের সঙ্গে এক হয়ে যেতে পারে। আয়ন তার ঠোঁট আদ্রিকার কানের কাছে এনেই ফিস ফিস করে বলে, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়।
আমার জীবনের সূর্যের আলো, যার মৃদু কিরণ প্রত্যেকটা অন্ধকারকে দূর করে দেয়। তোমার ভালোবাসা আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান। আর আমি প্রতিজ্ঞা করছি আমার সমস্ত অস্তিত্ব দিয়ে তোমার পাশে থাকবো চিরকাল। আদ্রিকা চোখ থেকে দুই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সেগুলো ভালোবাসার অশ্রু। আয়ান ধীরে ধীরে তার মুখের কাছে এসে কিছু সময় নিয়ে এইবার সে কঠিন কাজটা করেই ফেলে। আদ্রিকার কম্পনরত অধরে অধর মিলিয়ে দেয়। স্তব্ধ হয়ে যায় মেয়েটা, থমকে যায় হৃদস্পন্দন। লোকটা এমনভাবে ঠোঁট কামড়ে ধরেছে যেন ছাড়লেই আদ্রিকা পালিয়ে যাবে। খুব সযত্নে আদ্রিকার ঠোঁটে আদরে ভরিয়ে দিচ্ছে সে। এক পর্যায়ে আদ্রিকার রেসপন্স না পেয়ে আয়ান আদ্রিকার ঠোঁটে আলতো করে কামড় দেয়। আদ্রিকা ঘাবড়ে যায়। এক সময় আদ্রিকাও ঘরে চলে গিয়ে নিজের হাত আদ্রিকা আয়ানের ঘাড় বেয়ে চুল আঁকড়ে ধরে। আয়ানের এক হাত কোমর থেকে আদ্রিকার ঘাড়ে গিয়ে চেপে ধরে, আরেক হাত চলে যায় আদ্রিকার শাড়ির আঁচড়ে। এক টানেই আঁচল সরিয়ে আয়ান আদ্রিকার পেটে তার হিম ধরা হাত গুলিয়ে দেয়। এই গভীর চুমুতে তারা দুজনেই যেন একে অপরের অস্তিত্বের সাথে মিশে যায়। তাদের মাঝে আর কোনো দূরত্ব থাকেই না, শুধু নিঃস্বামী ভালোবাসার উষ্ণতায় তারা আবদ্ধ থাকে। তাদের দুজনের জন্য এই রাতের আকাশও যেন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে, আর চাঁদের আলোয় সেই ভালোবাসা আরো জ্বলজ্বল করছে। অনেক সময় পার হলে আয়ান আদ্রিকাকে কোলে তুলে ফেলে, কিন্তু ঠোঁট ছাড়ে না। এরপর ঘরে গিয়ে সযত্নে বিছানায় শুইয়ে দেয় তার অর্ধাঙ্গিনীকে। আজ তাহলে সত্যি মিলন ঘটছে একজোড়া মানব মানবীর। নিশির শান্তি, তাদের প্রেমের গভীরতা আর আবেগের ঝর্ণার মধ্যে তারা এক নতুন স্তরের প্রেমের সন্ধান পায়। এই মুহূর্তটি তাদের হৃদয়ে চিরকাল অঙ্কিত থাকে, আর আজ রাতেই তাদের প্রেমের নতুন অধ্যায় শুরু হয়। সকালের আলো মৃদু করে বাড়ির ভিতরে প্রবাহিত হচ্ছে, আর আয়নের চোখে সূর্যের প্রথম কিরণ পড়ছে। রাতের গভীরতা এবং প্রেমের অমৃত পটভূমি এখনো তার মনে তাজা। আয়ান ধীরে ধীরে ঘুম থেকে জেগে ওঠে এবং পাশে ঘুমন্ত আদ্রিকার দিকে তাকায়। আদ্রিকার মুখে গভীর প্রশান্তি আর কোমলতা, মুখে রোদ পড়ায় চিকচিক করছে। রাতের প্রেমের মুহূর্তগুলো এখনো তাদের স্নেহের আভায় পরিপূর্ণ। রাতের কথা মনে পড়তেই আয়ান মৃদু হাসলো। কাল মেয়েটাকে সে তো ঘুমাতেই দেয়নি, তবে সেও কি কম নাকি? আয়ানের পুরো পিঠ খামচে খামচে শেষ করে দিয়েছে। আচ্ছা দেখ, এটাও ভালোবাসার চিহ্ন। আয়ান হালকা করে আদ্রিকার চুলের টুকটুকরো সরিয়ে তার মুখের দিকে তাকায়। আদ্রিকা তার উন্মুক্ত বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আর মৃদু করে নিঃশ্বাস নিচ্ছে, যা আয়নের বুকে ঘূর্ণিঝড় আনতে সক্ষম। মেয়েটা কাল রাতে কি না লজ্জায় পেয়েছিল, আর এখনো তার বুকে মাথা রেখে আরামসে ঘুমাচ্ছে। আয়ন বিছানার পাশে এলোমেলোভাবে অবহেলায় পড়ে থাকা টি শার্টটা হাতে নিল। আদ্রিকাকে খুব সাবধানে টি শার্টটা পরিয়ে দিল। সে তো জানে ঘুম থেকে উঠিয়ে যখন দেখবে যে তার গায়ে একটা সুতোও নেই, তখন লজ্জায় লাল নীল হলুদ সবুজ সর্বোপরি রঙিনই হয়ে যাবে। যেটাতে আয়ান মুগ্ধ হলেও আপাতত মেয়েটাকে লজ্জা না দেওয়াই ভালো, না হয় দেখা যাবে আগামী কয়েকদিন আর তার সামনেই আসবে না। আয়ান ফিসফিস করেই ডাকলো, আদ্রিকা, আমার প্রিয়তমা, চোখ খোলো। আদ্রিকা একটু নড়ে চড়ে আর একটু শক্ত করে লেপটে গেল আয়ানের বুকে। আয়ান বিড়বিড় করেই বলল, তুমি বড্ড অদ্ভুত মেয়ে। ঘুমের ঘরে আমার বুকে বিড়াল ছানার মতো লেপটে থাকো, অথচ জাগ্রত অবস্থা আমার কাছেও আসো না। এ তো ভারী অন্যায়। বউ, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আদ্রিকা ঘুমের ঘোরেই বলল, না, এখন ঘুমাই, পরে। আয়ান একটু বাঁকা হেসে আদ্রিকার কানের কাছে ফিসফিস করে বলে, রাত করিয়ে সকাল হয়ে গেল, আর তুমি এখন এই সুখের ঘুমে ডুবে আছো। রাতের কথা মনে পড়ে? আর এখন তোমার গালগুলো এমন লাল কেন হয়ে উঠেছে? যেন সকালে সূর্য তোমার লজ্জার সঙ্গে প্রতিযোগিতা করছে। আমার কিন্তু আবার মনে আসছে। আদ্রিকার চোখ ফটাফট খুলে যায়। কিসের ঘুম? কোথায় ঘুম? কেমন ঘুম? কোনো ঘুমই নেই। এমন লাগাম ছাড়া কথা শোনার পর তার ঘুম টাটা বাই বাই দিয়ে শ্বশুর বাড়ি চলে গেল। আদ্রিকা নাক কুঁচকে বলল, আপনি আবার শুরু করলেন, সারা রাত ঘুমোতে দেননি। আয়ান ইনোসেন্ট ভাব নিয়ে বলল, সে কি এত বড় অপবাদ? আমি কি করলাম? আমার পিঠ দেখেছো একবার? তুমি তো আমার পিঠ চেপে। আদ্রিকা ধরফর করে উঠে বলল, চুপ থাক, হয়েছে, আর এগোতে হবে না, থেমে যান, লাগাম টানুন। আয়ান তার হাত দিয়ে আদ্রিকার কপাল স্পর্শ করে এবং এক ভুতুড়ে দুষ্টুমির হাসি দিয়ে বলে, আচ্ছা, লাগাম টানলাম, কিন্তু তাই বলে তো আর সব মিথ্যে হয়ে যাবে না, তাই না আদ্রিকা? আদ্রিকা অসহায় কণ্ঠে বলল, আপনি আগেই ভালো ছিলেন।
আয়ান ফিক করে হেসে ফেলল। পরক্ষণেই আদ্রিকাকে আরেকটু পর্যবেক্ষণ করলো। কপালে মিষ্টি ঘাম এবং চোখের কোণে একটু লালচে ভাব দেখা যায়। তার গালগুলো লাল হয়ে গেছে, আর লজ্জার অজানা হালকা হাসি তার মুখে ফুটে ওঠে। আয়ান মোহময় কণ্ঠে বলে, সকালের প্রথম আলো তোমার মায়াবী মুখে পড়েছে, আর তোমার লজ্জার হাসি এই সকালে এক নতুন সৌন্দর্য এনে দিয়েছে। বলে তার হাত দিয়ে আদ্রিকার চুলের কয়েকটি লোচন ধীরে ধীরে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর আবারও আয়ান দুষ্টুমি করেই বলে ওঠে, বাই দ্য ওয়ে, আমার টি শার্ট পরে তোমায় অনেক বেশি সুন্দর লাগছে। এতক্ষণে আদ্রিকার চোখ গেল নিজের দিকে। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলে ওঠে, আমার শাড়ি, বলে আশেপাশে হাতাতে থাকে, তবে শাড়ি পায় না। আমার শাড়ি কই? আয়ান গা ছাড়া ভাব নিয়ে বলে, কি জানি কোথায় উড়িয়ে দিয়েছি। আদ্রিকা হাঁ করে তাকিয়ে থাকে। উড়িয়ে দিয়েছেন মানে? ওই সময় কি আর নিজের মধ্যে ছিলাম নাকি? কোন দিকে যে উড়িয়ে দিলাম কে জানে। বলে নিজেও আশেপাশে তাকিয়ে খুঁজলো আয়ান। আদ্রিকাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আয়ান একটু সিরিয়াস ভঙ্গিমাতে আবারও বলল, শোনো আদ্রিকা, কাল রাতে তো আমাদের প্রথম বাসর হলো, তাই না? তো এই জন্য তো ঘরে একটা বাসর বাসর ভাব আনতে হবে না, একটা ফিলিংস তো আনতে হবে। তাই আমি তোমার সব কাপড় ছুঁড়ে ফেলেছি। আদ্রিকা অবাকের রেশ কাটাতে না পেরেই ওভাবেই বলল, ভাই আপনার সাথে আমার জামা কাপড় উড়িয়ে দেওয়ার কি সম্পর্ক? ওসব তুমি বুঝবে না, ছোট মানুষ তো। এখন ভদ্র মেয়ের মতো উঠে গোসল সেরে নাও তো। আজ তো তোমাকে নিয়ে বের হবো, ক্যালিফোর্নিয়ার অনেক কিছু দেখাবো তোমায়। আদ্রিকা এবার চোখ পিট পিট করে তাকালো আয়নের দিকে। এটা কে ভাই? কে একে? সে চেনে না। সে তো এই আয়নকে আগে কখনো দেখেইনি। সে তো ভদ্র সভ্য রাগী আয়নকেই ভালোবেসেছিল। এই রূপ কোথা থেকে বের হলো তার? নিঃশব্দে তার নিস্তব্ধতায় তাদের দুজনের মাঝেই এই প্রভাতের আবেগময় মুহূর্ত এক নতুন শুরুর প্রতিশ্রুতি নিয়ে আসে। তাদের প্রেমের গভীরতা এবং একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি এই সকালে আরো পরিষ্কার হয়ে ওঠে। এদিকে কাল রাতে জবরদস্ত একটা ঘুম দিয়ে হিমেল উঠে ব্রাশ করতে বাড়ির বাইরেই গেল। সকালের শান্ত পরিবেশে রামিসাও বাড়ির বাইরে দাঁড়িয়ে ব্রাশ করছিল। তার মেজাজটা খুব খারাপ, কারণ সে একটু আগে ঘুমের ঘোরে দেয়ালের সাথে ধাক্কা খেয়েছে। মাথাটা ডলতে ডলতে রামিসা ব্রাশ করছে আর হাঁটাহাঁটি করছে। হঠাৎ করে বাড়ির অন্য দিক থেকে হিমেলও ব্রাশ করতে করতে এগিয়ে আসছিল। দুজনেই একে অপরকে দেখতে পায়নি, আর আচমকাই তার একে অপরের সাথেই ধাক্কা খায়। হিমেল খাম্বা হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেও বেচারি রামিসা পড়েই যায়। রামিসা একটু আগেই দেয়ালের সাথে একটা বড় সড়ো ধাক্কা খেয়েছে, তাই এইবার আবারও ধাক্কা খেয়ে সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, কে বে কে? সব পিলারগুলো আমার সামনে এনে দিচ্ছে। কোন উগান্ডার হারামি? মাটি থেকে উঠেই হিমেলকে দেখে আবারও জ্বলে উঠল নিভে যাওয়া রাগটা। এমনিতেই তার কোমরের অবস্থা নাজেহাল। রামিসা ক্ষিপ্ত হয়ে বলে উঠল, এখানে কি করছেন? দেখে চলতে পারেন না? কেমন মানুষ আপনি? চোখ কি বাংলাদেশের বাথরুমে ঝুলিয়ে রেখে এসেছেন? হিমেলও কম যায় না। এমনিতেই রামিসাকে পড়তে দেখা অনেক কষ্টে হাসি চেপে রেখেছিল। একটু হেসেই বলল, তুমি তো শুয়ে আছো ভুল জায়গায়। আসলে আমেরিকা এসেই তোমার দৃষ্টি শক্তি কমে গেছে। তোমার তো বাড়ির ভেতরে দাঁত মাজার মতো শিক্ষা নেই, তাই না? রামিসাও কোনো ছাড় দিল না। শিক্ষা? আপনি কি ভাবছেন এখানে কেউ আপনার মতো চেহারা দেখে ব্রাশ করবে? ভাগ্যিস আমি আপনাকে দেখে ভয়ে ব্রাশ ফেলে দিইনি। হিমেল রাগে গজগজ করে বলল, আপনার জায়গায় থাকলে আমি নিজে কিছুক্ষণ আয়নায় তাকিয়ে নিজের এই বুদ্ধির জন্য গালাগালি করতাম, কিন্তু আপনি তো সেটা বোঝেন না, তাই দোষ আপনার। হিমেল ঝাঁঝালো গলায় বলল, তোমার কথায় কোনোদিনই যুক্তি থাকে না পটলের নানি। তুমি বরং নিজের কাজ করো আর আমাকে শান্তিতে থাকতে দাও। রামিসা একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে মডেলিং করতেছি, তাই না? ঘুম থেকে উঠে আপনার চেহারা দেখতে হলো। আপনি আজকে আমার দিনটাই খারাপ করে দিলেন। হিমেল ধমক দিয়ে বলল, তোমার মতো মানুষের জন্য দিন খারাপ করার সময় আমার নেই। চুপচাপ নিজের রাস্তা দেখো আর আমাকে বিরক্ত করো না। দুজনেই একে অপরের দিকে কটাক্ষে দৃষ্টিতেই তাকায়। তারপর একেবারে উপেক্ষা করে নিজের কাজেই ফিরে যায়, যেন কিছুই ঘটেনি। ঝগড়াটা হয়তো শেষই হয়নি, তবে আজকে সকালে দুজনেই একে অপরকে আরো একটু
অপছন্দ করেই ফেললো। সকালে সবাই নাস্তা শেষে ড্রয়িং রুমে সোফায় গোল করে বসেছে। আলোচনার বিষয়বস্তু নয়নতারার বিয়ের কেনাকাটা। বিয়েটা এখানে আমেরিকায় হলেও তারা যথাসম্ভব বাঙালি রীতিতেই বিয়ের অনুষ্ঠান করবে। মেহেদি হবে, গায়ে হলুদ হবে, কাজী আসবেন, উকিল আসবে, কপুল বলে বিয়ে হবে। এসব ভাবতেই নয়নতারা লাফিয়ে উঠে বলল, আদ্রিকাকে উদ্দেশ্য করে বলল, জানো ভাবি, আমি কখনোই বাঙালি রীতিতে বিয়ে দেখিনি। ভাবতেই মজা লাগছে যে আমার বন্ধুরা সবাই এক নতুন পদ্ধতিতে বিয়ে দেখবে, তাও আবার আমার। আদ্রিকা হেসে বলল, অবশ্যই ইউনিক বিয়ে হতে হবে তোমার। তাদের আলোচনার মধ্যেই রামিসা গুরুতর ভঙ্গিতে এসে আদ্রিকাকে বলল, ভাবি একটু সাইডে এসো তো, কথা আছে। নয়নতারা ভ্রু কুঁচকে বলল, এই যে, ও হ্যালো মিসেস, দিস ইজ মাই ভাবি। যা বলার সামনাসামনি বলো, সাইডে যাওয়া হবে না। রামিসা চেতে গিয়ে বলল, এক্সকিউজ মি, ভাবি আমার, তোমার না। আজকে আমি তোমার থেকে বয়সে 3 মাসের ছোট দেখে কিছু বললাম না। আদ্রিকা বলল, আরে কি হচ্ছে? সকাল সকাল কি শুরু করছো? ঝগড়া করো না তো রামিসা। কনের সাথে এমন করে কথা বলতে নেই, নয়নতারার বিয়ে তো। রামিসা করুণ কণ্ঠে বলল, ভাবি একটু সাইডে এসো প্লিজ। আদ্রিকা সোফা ছেড়ে উঠে বলল, চলো আসছি। এ কি রামিসা, তোমার কোমর এমন লাল হয়েছে কেন? আদ্রিকাকে নিজের ঘরে ডেকে এনে রামিসা তার টপস উঠিয়ে তার কোমর দেখালো। ওই সময় সে হিমেলের সাথে ধাক্কা খেয়ে গিয়ে পড়ে গিয়ে খুব বেশি ব্যথা পেয়েছে। এই কারণে পুরো জায়গাটা লাল হয়ে একটু ফুলে গেছে। আদ্রিকা আবারও করুণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো রামিসা, তুমি কি আছাড় খেয়েছো? কিভাবে হলো এটা? রামিসা বাচ্চাদের মতো করে বলল, পড়ে গিয়েছিলাম ভাবি। সকালবেলা একটা বড় সড়ো খাম্বা টাইপ পিলারের সাথে ধাক্কা খেয়েছি। আদ্রিকা ওষুধের বক্স থেকে মলম বের করতে করতে বলল, কি যে করো না রামিসা তুমি, সারাদিন এভাবে লাফিয়ে বেড়ালে তো আছাড় খাবেই। একটু সাবধানে তো থাকতে পারো। এসো বিছানায় শুয়ে পড়ো, আমি মলম মালিশ করে দিচ্ছি। রামিসা ভদ্র মেয়ের মতোই বিছানায় উপর হয়ে শুয়ে পড়লো। আদ্রিকা মলম নিয়ে মালিশ করতে থাকলো। রামিসা হঠাৎ করে বলে উঠল, ভাবি বলো। ওই লোকটাকে তোমরা কেন এনেছো বলো তো? আদ্রিকা বুঝতে না পেরে বলল, কোন লোক? ওই যে চিকার বাপ হিমেল। আদ্রিকা অবাক হয়ে বলল, ছি রামিসা, ও তো বয়সে বড় তোমার, এভাবে কেউ বলে? আর আমরা তো আনিনি ওকে, মামনি আনতে বলেছে। এমনিতে ও কি বাইরের কেউ নাকি? রামিসা অমনি মুখ ফুলালো। এমন সময় অনিমা চৌধুরী হাত ছুড়লেন। আয়ান, আদ্রিকা, রামিসা, কইরে তোরা নিচে আয় জলদি, দেখ কে এসেছে। আদ্রিকা আর রামিসা একে অপরের দিকেই তাকালো। আদ্রিকা বলল, চলো তো দেখি মামনি কেন ডাকছে। চলো ভাবি। সবাই একসাথেই নিচে নেমে এলো। নিচে নেমেই তারা দেখলো নীল জ্যাকেটের ভেতরে সাদা টি শার্ট এবং জিন্স পরা এক অচেনা মুখ, সাথে দাঁড়িয়ে আয়নের বাবা আজিম চৌধুরী। অনিমা চৌধুরী সবাইকে দেখে সেই অচেনা ব্যক্তির ঘাড়ে হাত দিয়ে বলে, এই দেখ তোদের নয়নতারার উডবি হাজবেন্ড সার্জিন হক, উরুপে আমার হবু জামাই। আসলে আজিম চৌধুরী সার্জিসকে নিয়ে আসতে গতকাল ওদের বাড়িতে গেলেও সেই রাতে সার্জিসের বাড়ির লোক তাকে আটকিয়ে দেয়। তাই আজ সকালে তারা উপস্থিত হয়েছে। সার্জিস হক নাম শুনে সবাই বুঝতে পারলো যে এর সাথে নয়নতারার বিয়ে ঠিক হয়েছে। তাই সবাই অমায়িক হাসলো। আয়ান বলে উঠল, ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি। সার্জিস খুব বিনয়ের সাথেই বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আয়ান সালামের জবাব দিল। পরে কিছু বলার আগেই রামিসা বলে উঠল, ওমা, আপনি বাংলা জানেন, আবার সালামও দিতে জানেন? রামিসার কথায় হিমেল শব্দে বিরক্ত প্রকাশ করলো আর মনে মনেই বলল, বেশি কথা বলে। আর সার্জিস তো থতমতই খেয়ে গেল। সে কিছু বলার আগেই নয়নতারা বলল, আরে ও আমেরিকান নয়, ও তো বাঙালি, শুধু এখানে স্যাটেল আর কি। তোমাদের কি মনে হয় আমি একটা বিদেশি মুলার সাথে বিয়ে করব? এক পর্যায়ে সবাই হেসে ওঠে। রাবেয়া বেগম বললেন, আজিম চৌধুরী বললেন, মানবেই তো, বলেছিলাম না আমার আর অনিমার পছন্দ বলে কথা। এমনিতে তো আমাদের দু ভাই বোনের পছন্দ সবসময় বেস্ট হয়, কি বলিস অনিমা? অনিমা চৌধুরী হেসে বললেন, ঠিক বলেছো ভাইজান। সার্জিস মুচকি হাসলো। নয়নতারাও খুব একটু লজ্জায় পেল। আদ্রিকা বলল, মামনি, উনি তো দুপুরের খাবার এখানেই খাবেন নাকি? অনিমা চৌধুরী বললেন, হ্যাঁ অবশ্যই। সার্জিস আদ্রিকাকে বলল, ভাবি আপনার থেকে আমি অনেক ছোট বয়সে, আমাকে আপনি সম্বোধনের দরকার নেই।
ছোট ভাই হিসেবে দেখুন আমায়। নয়নতারাও মত দিল। হ্যাঁ তাই তো। আদ্রিকা মুচকি হেসে মাথা নাড়ালো। এইবার হিমেল বলে উঠল, আরে আমরা কি এভাবে ফর্মালি কথা বলতে থাকবো নাকি? এই যে সার্জিস ভাই, চলুন তো বাগানে যাই, সেখানে আমরা আপনার সাথে একটু আলাপ করব। কত প্ল্যান আছে আমাদের। অনিমা চৌধুরী বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই করো। সবাই একটু চেনা পরিচিত হয়ে নাও। আমাকে তাড়াতাড়ি সব গুছাতে হবে, বিকেলে আবার শপিংয়ে যেতে হবে তো। আর আদ্রিমা, তুমি একটু এসো আমার সাথে, তোমার সাহায্য লাগবে। জি অবশ্যই মামুনি, চলো। রাবেয়া বেগম আজিম চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন। দুপুরে খাওয়া শেষে সবাই বেরিয়ে পড়ল, তবে রাবেয়া বেগম গেলেন না। তার নাকি ক্লান্ত লাগছে। আজিম চৌধুরীও যেতে চাইল না। তাই শেষে শপিং এর জন্য অনিমা চৌধুরী, নয়নতারা, সার্জি, সিমেল গেল এক গাড়িতে, আর রামিসা, আয়ান, আদ্রিকা গেল আরেক গাড়িতে। দুটো গাড়ি নিয়ে বেরিয়েছে তারা, কারণ যতগুলো শপিং ব্যাগ হবে এক গাড়িতে জায়গা হবে না তো। দীর্ঘ পথ পেরিয়ে তাদের দুটো গাড়ি এসে থামি বেভারলি সেন্টারে। এটি ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে অবস্থিত অনেক বড় একটি শপিং মল। সব ধরনের কাপড় এখানেই পাওয়া যায়, তাই অনিমা চৌধুরী এই শপিং মলটাই সিলেক্ট করেছেন। ছেলেরা একসাথে এবং মেয়েরা একসাথে শপিং করতে শুরু করলো। সার্জিস এবং নয়নতারা শপিং সবার শেষে করা হবে। সবাই যখন কাপড় পছন্দ করতে ব্যস্ত, তখন আয়ান সবার আড়ালে আদ্রিকার কাছে আসে। আদ্রিকার কানের কাছে গিয়ে বলে, তুমি শুধু বাড়িতে পরার জন্য সিম্পল কিছু টপস, জামার ওয়ান পিস নাও, আর সুন্দর দেখে কিছু গাউন নাও, যাতে সেটা পরে আমার সাথে আমেরিকার আনাচে কানাচে ঘুরে বেড়াতে পারো। এখানে তো তেমন সুন্দর শাড়ি পাবে না, তবে বিয়েতে পরার জন্য আমি তোমার জন্য বিশেষ কিছু রেখেছি। আদ্রিকা মাথা নাড়ালো, যার অর্থ সে আয়নের কথা শুনবে। সবার কেনাকাটা শেষ হলে সবাই একসাথে ব্রাইডাল কালেকশনসের দিকে যায়। প্রথমে নয়নতারার জন্য সুন্দর ব্রাইডাল গাউন পছন্দ করতে শুরু করে। আসলে আয়ান আর আদ্রিকা বাংলাদেশে থেকেই মেহেদি আর হলুদ অনুষ্ঠানের জন্য নয়নতারার জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি এবং অর্নামেন্টস এনেছে। আসলে এই দেশে শাড়ি পাওয়া গেলেও তেমন ভালো মানের হয়ই না। এমনকি অনিমা চৌধুরী নিজেও তার পরনের শাড়ি বাংলাদেশ থেকে আনিয়ে নেন। তবে বিয়ের দিন অনুষ্ঠানে আমেরিকান সহ চেনা অজানা অনেকেই আসবে। এই কারণেই বিয়ের দিনের পোশাক তারা এই দেশের কালচারেই নেবে। অবশেষে অনেক যাচাই বাছাই করে নয়নতারার জন্য অনেক সুন্দর একটা বল গাউন পছন্দ করা হলো। একটি চমৎকার সাদা বল গাউন, যা রানীর মতোই অভিজাত্যে ভরা। পুরো গাউনটি চকচকে সূক্ষ্ম পুঁথির কাজ এবং সিকুইন দিয়ে সজ্জিত। এর দীর্ঘ সিক্ত সিকুয়েন্সটি এমনভাবে নকশা করা যা পরিধানকারীকে রাজকীয় সৌন্দর্যের মূর্তি প্রতীক করে তোলে। গাউনটির বুকের অংশটিতে গভীর ভি নেক ডিজাইনের, যা পুরো পোশাকের অভিজাত্যকেই আরো বাড়িয়ে তুলেছে। লম্বা হাতার নেটের ওপর সূক্ষ্ম লেস ও পুঁথির কাজ করা, যা হাতগুলোকে রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। গাউনটির কুচকানো স্কার্টটি একাধিক স্তরযুক্ত এবং জরি ও পুঁথির কাজ দিয়ে অলঙ্কৃত, যা আলোয় ঝলমল করে। সাদা রঙের একটি চমৎকার বল গাউনটি সবারই খুব পছন্দ হলো। এই রকম ভাবে সার্জিসের জন্য কেনা হলো সাদা রঙের একটি উজ্জ্বল এবং স্টাইলিশ ব্লেজার, যা ফিটিং এর দিক থেকে নিখুঁত। ব্লেজারটি একটি কালো বো টাইয়ের সাথে পরতে হবে, যা সাদা ব্লাউজের সঙ্গে চমৎকার কনসার্ট তৈরি করবে। পোশাকটির আলো কালো প্যান্টটি স্ট্রেট কাট, যা পরিধানকারীর পুরো লুককেই আরও আকর্ষণীয় তুলতে সক্ষম। চকচকে কালো জুতা এই ক্লাসিক লুকের পরিপূরক হিসেবে কাজ করবে, যা পুরো পোশাকের অভিজাত্য ও সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে। যাক, মনের মতো হয়েছে পোশাকগুলো। সব কিছু ভেবে চিন্তে সন্তুষ্ট মনে সবাই শপিং মল থেকে বেরিয়ে এলো। শপিং করতে করতে সন্ধ্যা পেরিয়ে গেছে। সবাই যখন গাড়িতে ওঠার জন্য ব্যস্ত, তখন হঠাৎ করেই আয়ান বলে উঠল, রামিসা, তুই মামুনিতে গাড়িতে চলে যা, আমার আর তোর ভাবের একটু কাজ আছে। রামিসা আর নয়নতারা না বুঝলেও হিমেল আর সার্জিস যেন বিষয়টা বুঝতে পেরে মিটি হাসলো। অনিমা চৌধুরীও বুঝলেন, তাই তো, ওদের একটু স্পেস দেওয়াটা দরকার। অনিমা চৌধুরী বললেন, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। আর আয়ান, পারলে ডিনার করেই বাড়িতে আসিস। আদ্রিকা তো ঘোরাঘুরি করার সুযোগ পেল না, কাল তো আবার মেহেন্দি, আরও ব্যস্ত হয়ে যাবে। তাই তার থেকে তোরা একটু ঘোরাঘুরি করে আয়। আয়ান মাথা নাড়ালো, আর আদ্রিকা মনে মনে বলল, একটুও লজ্জা নেই? একটুও নেই।
আয়ান মনে সুখে ড্রাইভ করছে আর চোখে বারবার আদ্রিকাকে দেখছে। মেয়েটা সকাল থেকে তার সাথে কথাই বলছে না, যদিও সে জানে যে মেয়ে আসলে লজ্জায় হাঁসফাঁস করছে। তাও শুধু একটা রাতের আদর করাতে সকাল থেকে চোখ লুক তুলতেই তাকাচ্ছেই না। এটা কেমন কথা? এমন হলে তো আয়ান আর আদ্রিকাকে ছোবেও না। যাই হোক, এই মেয়ের আগে লজ্জাটা ভালো করেই ভাঙাবি বলে মনে মনে পণ করলো আয়ান। একটু পর আয়ান জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছি জিজ্ঞেস করবে না? আদ্রিকা একবার গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলে, নিশ্চয়ই কোনো চমৎকার জায়গা নিয়ে যাচ্ছেন। আয়ান মাথা দুলিয়ে বলল। ঠিক বলেছ। একটু পরেই আয়ান বলে উঠল, আদ্রিকা, একটু বাম দিকে জানলা দিয়ে বাইরে দেখো। আদ্রিকা তার কথা মতো বাইরে তাকালো। আয়ান বলল, ওই যে দেখছো, একটা বিশাল বিল্ডিং। এটা তো কোনো প্রতিষ্ঠান মনে হচ্ছে। আয়ান মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলি। আমি ওখানেই ইকোনমিক্স পড়াশোনা করেছিলাম। আদ্রিকা অবাক হয়ে বলল, আপনি এখান থেকেই পিএইচডি ডিগ্রি নিয়েছেন? জি হ্যাঁ। আদ্রিকা আবারও তাকালো সেই দিকে। ভার্সিটিটা চমৎকার মনে হচ্ছে। বুম্বে গার্ডেন রেস্টুরেন্টে পা রাখার সাথে সাথেই আয়ান আদ্রিকার মন যেন নতুন এক আবেশে ভরে উঠল। রেস্টুরেন্টের অন্তর্ভন্তরে ঢুকে তাদের চোখে পড়ল নরম আলোয় ভেসে থাকা একটি সুন্দর সাজানো পরিবেশ, যেখানে প্রতিটি টেবিলে রোমান্টিকতার এক মোহনীয় ছোঁয়া। মৃদু বাঙালি সঙ্গীতের সুরে যেন একটি মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। আদ্রিকা চারপাশে তাকিয়ে মুক্ত হয়ে গেল। তার চোখে একটা কোমল উজ্জ্বলতা খেলা গেল। আয়ান তার দৃষ্টি লক্ষ্য করলো এবং তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আদ্রিকার হাসিতে তার চারপাশ যেন আলোকিত হয়ে উঠল। রেস্টুরেন্টের এক পাশে একাধিক ঝাড়বাতি ঝুলছে, যেগুলো রঙিন কাচের ভেতর দিয়ে আলো ছড়াচ্ছে। আর তা আদ্রিকার মুখের উপর পড়তেই তার চেহারার এক স্বর্গীয় আভা এসে নিয়ে আসলো। আয়ান আদ্রিকার হাত ধরে মৃদু স্বরেই বলল, পছন্দ হয়েছে? আদ্রিকা খুশি মনে বলল, অনেক, খুব সুন্দর জায়গাটা। আয়ান বলল, এখানেও বাঙালি খাবার পাওয়া যায় বুঝলে। হালকা কিছু খেয়ে নি, তারপর তোমাকে আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো। তারা টেবিলে বসলে আয়ান আদ্রিকার দিকে গভীরভাবে তাকিয়ে রইল, যেন এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে চায়। টেবিলের উপরে রাখা মোমের আলো দুজনের মুখের উপর আলো ছায়ার খেলা করছে, আর তারা নিজেদের চারপাশের জগৎ ভুলে একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েই থাকে। আকাশের নিচে রেস্টুরেন্টের কাছের জানলার বাইরে দেখতে পাওয়া সূর্যের রং যেন তাদের মনের গভীরে এক ধরনের উষ্ণতা এনে দেয়। আয়ান মেনু হাতে নিয়ে জিজ্ঞেস করলো, কি খাবে তুমি? আদ্রিকা কিছুক্ষণ মিনুর দিকে তাকিয়ে থেকে একটু লাজুক হেসে বলল, আপনার যেটা পছন্দ। আয়ান মেনুর পাতা উল্টাতে উল্টাতে কয়েকটি বিশেষ বাঙালি খাবার অর্ডার করলো। খাওয়া শুরু হতেই প্রথমেই তাদের সামনে আসলো গরম তন্দুরি রুটি আর মাখা মাখা বাটার চিকেন। আয়ান খাওয়া শুরু করার আগে একটি রুটি তুলে আদ্রিকার প্লেটে দিল। চিকেন পিসও কেটে সযত্নে তুলে দিল, যেন আদ্রিকা ছোট্ট একটা বাচ্চা। আদ্রিকা একটু মুচকি হেসে বলল, আপনি সব সময় এত যত্নশীল কেন? আয়ান একটু হেসে বলল, তোমার থেকেই শিখেছি। আদ্রিকা মুগ্ধ চোখে চুপচাপ তাকিয়ে রইল আয়নের দিকে। তার চোখে এক ধরনের গভীর অনুভূতি খেলা যায়, যেন সে এই মুহূর্তগুলো হৃদয়ে খোদাই করে রাখতে চায়। মানুষটা হঠাৎ করেই বদলে গেল। হঠাৎ করেই যেন আদ্রিকার হৃদয় কঠিনে শক্তপত্র একটা জায়গা করেই নিয়েছিল। ঠিক তেমন করেই আয়ান আদ্রিকার এমন দৃষ্টি দেখে তার হাতটা আলতো করে ছুঁয়ে বলে, তুমি ঠিক আছো তো? আদ্রিকা একটু মৃদু হাসি দিয়ে অন্যমনস্ক হয়ে বলে, আপনি অনেক ভালো। আয়ান আরেকবার চিকেন পিস কাটতে কাটতে দুষ্টুমির হাসি দিয়ে বলল, সে কি, সকালে যে বললে আমি আগেই ভালো ছিলাম। আদ্রিকার হুঁশ এলো। তৎক্ষণাৎ চোখ বড় করিয়ে তাকালো আয়নের দিকে। এ কাকে কি বলছে এসে? ইনি তো আগের মতো ভদ্রই নেই। আদ্রিকার এমন দৃষ্টিতে আয়ন ফিক করেই হেসে ফেললো। তার এক পিস চিকেন আদ্রিকার মুখে তুলে দিল, এরপর নিজেও নিল। ড্রয়িং রুমে বিয়ের সমস্ত শপিং ব্যাগ গুছিয়ে রামিসা আর নয়নতারা বড় করে এক শ্বাস নিল। হিমেল আর সার্জিস সোফায় বসে পা দুলিয়ে এতক্ষণ ধরে রামিসা এবং নয়নতারার কাজকর্ম দেখেই যাচ্ছিল। তাদেরকে এরকম বড় শ্বাস নিতে দেখেই হিমেল বলে উঠল, কি ব্যাপার, এটুকুতেই দম শেষ? রামিসা চোখ মুখ উচকে বলল, আপনি এসবের কি বুঝবেন? কত বড় বড় ভারী ভারী জামা কাপড় দেখেছেন? আবার নয়নতারা আবর তো আরো অনেক বেশি ভারী ড্রেস। এগুলো গোছানো কম কথা নাকি? ডান হাতে কপালের ঘাম মুছে নয়নতারা এবার বলে উঠল,
আরে বাদ দে রে রামিসা, কাদেরকে কি বলছিস তুই? এরা তো শুধু বসে বসে পায়ের উপর পা তুলে খেতে জানে আর ঘুমোতে জানে। আসলে আমাদেরই উচিত ছিল ওদের জামা কাপড়গুলো ওদেরকে গোছাতে দেওয়া, তাহলে মজা বুঝতো। রামিসা টেনিয়ে টেনিয়ে বলল, ঠিকই বলেছ আপু, তবে আমাদের তো আবার দয়ার সাগর, তা ওই জন্য ওদের জামা কাপড়গুলো গুছিয়ে দিলাম, কি আর করার। এতক্ষণ সার্জিস চুপ করে থাকলেও এবার রামিসাকে উদ্দেশ্য করে বলল, শালিকা, কথাটা ভুল বললে। তোমরা তো শুধুমাত্র এখন গোছানোর সময় পরিশ্রম করছো, আর আমরা যে শপিং মলে তোমাদের সমস্ত বড় বড় ভারী ভারী ব্যাগগুলো কাঁধে করে বয়ে নিয়ে আসলাম সেটা। নয়নতারা বলল, এটা তোমাদের জন্মগত দায়িত্ব, বুঝলে? বলে হিমেল এবং সার্জিসের হাতে তাদের ব্যাগগুলো ধরিয়ে দিল। রামিসা বলল, আপু, ভাবি আর ভাইয়া জামা কাপড়ের ব্যাগগুলো আমি ওদের রুমে রেখে আসি। নয়নতারা বলল, হ্যাঁ, তাই করো। বিছানার পাশেই রাখো, পরে ভাবি এসে গুছিয়ে রাখবে। রামিসা মাথা নাড়িয়ে 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে উপরে উঠে গেল, কিন্তু বেখেয়ালে নিজের ফোনটা ড্রয়িং রুমের টেবিলে রেখে গেল। সার্জিস মাথা ঝাঁকিয়ে বলল, অনেক ধকল গেল আমার উপর দিয়ে। চলো হিমেল, আমরা একটু জবরদস্ত ঘুম দিই। নয়নতারা শুনে মুখ ভ্যাংচালো, এরপর বলল, আগে না, এখন রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও, ডিনার করে ঘুমিও। আমি দেখি মমো আর মামিকে ডেকে আনি। সার্জিস এবং নয়নতারা তাদের ব্যাগগুলো হাতে নিয়ে নিজ ঘরে পা বাড়ালো। নয়নতারা যাওয়ার সময় বলে গেল, হিমেল, তুমিও ফ্রেশ হয়ে নাও, একটু পরে ডিনার করতে হবে, তারপরে বিশ্রাম নিও। হিমেল মাথা ঝাঁকালো। সবাই চলে গেলে হিমেল নিজেও তার ঘরের দিকে পা বাড়াতে গেলে চোখ গেল ড্রয়িং রুমের টেবিলে থাকা ফোনের উপর। হিমেল ফোনটা হাতে নিল, উল্টে পাল্টে দেখলো ফোনের কভারে বিটিএস জঙ্গুকে ছবি দেওয়া। হিমেল না কুচকে বলল, এই ফোন নিশ্চয়ই ওই পটলের নানির, সে ছাড়া তো কেউ এখানে বিটিএস আর্মি নয়। হিমেল ফোনটা নিয়ে পা বাড়াতে গেলে ফোন থেকে কল রিংটং বেজে ওঠে। হিমেল কৌতূহলবশত দেখলো যে কে কল করেছে, কিন্তু আজব ব্যাপার হলো কলটা ইমো থেকে আসছে, আর নাম্বারটা শুধুমাত্র লাভ ইমোজি দিয়ে সেভ করা। হিমেলের কুচকানো ব্রু আরো কুচকে গেল। ব্যাপারটা কি? লাভ ইমোজি কেন? গোয়েন্দাগিরি করার উদ্দেশ্যে হিমেল অনুমতি না নিয়ে রামিসার কলটি ধরলো। তৎক্ষণাৎ অপর প্রান্ত থেকে শোনা গেল, কি ব্যাপার জান, কতবার করে কল করেছি, কল ধরছো না কেন? আজ বিকেলে ভিডিও কল দিবে বলেছিলে, কল দিয়েছো? হিমেল চোখটা বড় বড় হয়ে গেল। সে এভাবেই বলল, কে বলছেন? অপরিচিত কণ্ঠস্বরে অপর প্রান্তের ব্যক্তিটি ফোন কেটে দিল। হিমেল অবাক হয়ে গেল, কারণ তার কেন জানি কণ্ঠটা খুব চেনা চেনাই লাগছে। আর সবচেয়ে বড় কথা, লোকটা রামিসাকে জান বলে সম্বোধন করেছে। আর কিছু না ভেবেই হিমেল কন্ট্যাক্ট লিস্টে গিয়ে সেই ব্যক্তির নাম্বারটা ভালো করে দেখলো। কেন যেন চেনা চেনা লাগছে খুব। চোখ বন্ধ করে অনেক চিন্তা ভাবনা করার পর হিমেল যখন বুঝতে পারলো এই নাম্বারটি কার, তখন তার চোখ ফটাফট খুলে ফেললো। কিছু একটা ভেবে সে তার কপালে আঙ্গুল ঘষে বিড়বিড় করে বলল, সাব্বাস, অসাধারণ। এরা দুই ভাই বোনের তো দেখছি চকচক করা সোনার প্রতি বেশি আকর্ষণ। খুঁজে খুঁজে সব হারামি মাকাল ফলকেই এরা পছন্দ করে। দুটোই এক, কেউ কারো থেকে পিছিয়ে নেই। বলে হিমেল বড় বড় পায়ে রামিসার ঘরের দিকে পা বাড়ালো। আয়ান আর আদ্রিকা খাওয়ার পরে ডেজার্ট হিসেবে তারা মিষ্টি মিষ্টি গোলাপ জামুন আর কুলফি খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। গাড়ির কাছে এসে আদ্রিকা বলে উঠল, আজকের রাতটা বিশেষ মনে হচ্ছে, তাই না? আয়ান একটু হাসি দিয়েই বলল, বিশেষ তো হবেই, কারণ আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের সাথে এখানে আছি। এর থেকে সুন্দর বিশেষ আর কি হতে পারে? আদ্রিকা একটু লজ্জায় পেয়ে গেল, বলল, আমরা কি এখন বাড়ি ফিরবো? এখনই? আরও কত কাজ বাকি আছে জানো। এখন তোমাকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাব। আদ্রিকা অবাক হয়ে বলল, আরো? আয়ান মাথা নেড়ে বলল, ये तो टेलर है, पिक्चर अभी बाकी है मेरी पत्नी। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি রামিসা। হিমেলের অগ্নি ঝরা কণ্ঠে ঘাবড়ে যায় রামিসা। এই সময় হিমেল কোনো কথাবার্তা ছাড়াই রামিসার ঘরে হুড়মুড় করে ঢুকে যায়। হিমেলকে এভাবে আসতে দেখে রামিসা বলে ওঠে, আশ্চর্য, আপনি তো বড় অদ্ভুত মানুষ। একটা মেয়ের ঘরে নক করে ঢুকতে হয় জানেন না, তাও আপনি আমার রুমে ঢুকেছেন, সাহস তো কম না। এসব কথাকে পাত্তা না দিয়ে হিমেল শুধুমাত্র জিজ্ঞেস করে, তুমি তুমি রাজীবকে চেনো? এই একটা প্রশ্নে রামিসার বুকটা ধক করে ওঠে। হিমেল আবারও দ্বিতীয়বারের মতো ধমকে বলে,
তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছি রামিসা, অ্যানসার মি। ড্যাম ইট, ওর সাথে তোমার সম্পর্ক কি? রামিসা খুব ভালো করে জানে যে হিমেল যদি কিছু জানতে পারে তাহলে আয়ানও জেনে যাবে। নিজের বড় ভাইয়ের ভয়ে সে একটু গুটিয়ে গেল। এরপর সাহস নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আগে বলুন, আমার ফোন আপনি ধরছেন কেন? বিনা অনুমতিতে অন্যের ফোন ধরতে হয় না, আপনি জানেন না? হিমেল যেন পাত্তাই দিল না তার সেই উপদেশ। আবারও বলল, আমি তোমাকে আর একবার জিজ্ঞেস করব, এরপর যদি আশানুরূপ উত্তর না পাই তাহলে এই মুহূর্তে আমি আয়ানকে কল করব। হিমেলের রাগ সম্পর্কে রামিসা খুব ভালো করেই জানে। এই লোক তার ভাইয়ের মতোই রাগী। সবসময় চিরমুডে থাকলেও যখন রেগে যায় তখন তার ভাইয়ের রাগকেও ছাড়িয়ে যায়। হিমেলকে দেখে যতটা শান্ত শিষ্ট মনে হয় তার থেকেও সে বেশি রাগী। রামিসা এটা জানে, তাই হিমেলকে সত্যিটা বলার সিদ্ধান্তই নিল সে। একটু কাঁপা কণ্ঠে বলে উঠল, রাজীব আমার বয়ফ্রেন্ড, ভালোবাসি ওকে। রামিসার বলতে দেরি হিমেলের ফোন আছাড় মারতে দেরি হলো না। হিমেল মেঝেতে এক আছাড় মারল হাতে থাকা রামিসার ফোনটি। গুড়িয়ে ভেঙে গেল রামিসার শখের ফোন। এই ফোনটা সে এসএসসির পর অনেক কান্নাকাটি করে আয়নের কাছ থেকে নিয়েছিল। অনেক শখের ফোন ছিল এটা। জলে টইটুম্বুর চোখ নিয়ে এসে হিমেলের দিকে তাকিয়ে বলল, এটা আপনি কি করলেন? হিমেল আবারও আগের মতো রামিসাকে পাত্তা না দিয়ে তার তর্জনী আঙ্গুল উঁচু করে বলল, রাজীবের সাথে যেন আর কখনো কথা বলতে না দেখি, আই সোয়ার। এরপরে এই ফোনের জায়গায় তুমি থাকবে। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং ফর ইউ। বলেই চলে যেতে চাইলো হিমেল, কিন্তু ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলা এবং রাজীবের সাথে কথা বলতে বারণ করার ক্ষোভে রামিসা চোখ মুছে চেতে উঠে বলল, আপনার কি সমস্যা? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো, যা খুশি তাই করব। আপনি কে বলার? আর আমি কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলবো না, তা কি আপনার কাছ থেকে শিখতে হবে? এতক্ষণে নিয়ন্ত্রণে রাখা রাগটা হিমেল এবার মাথা পর্যন্ত চলেই গেল। ফট করে রামিসার কাছে এসে তার হাত চেপে ধরতে গিয়েও ধরল না। চোখ বন্ধ করে একটু শ্বাস ফেলে তার চেপে চেপে বলল, রাজীবের সাথে তুমি কথা বলবে না তার মানে বলবে না। আমি বলেছি এই কারণে বলবে না, কারণটা আমি তোমায় বলতে বাধ্য নই। এরপর যদি একটা শব্দ উচ্চারণ করেছো তাহলে আমি আয়ানকে সব বলে দেব। রেস্টুরেন্টে ডিনারের পর আয়ান আর আদ্রিকা যখন গাড়িতে করে নাভা ভিলা এর পথে রওনা দেয় তখন রাত গভীর হতে শুরু করেছে। চারিদিকে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেও এক ধরনের মায়া, এক ধরনের রহস্যময়তা যেন ছড়িয়েই আছে। যতই তারা নাপা ভিলে এর দিকে এগিয়ে যায় ততই রাস্তার দুই পাশের আঙ্গুরের বাগানগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। গাড়ির জানলা দিয়ে আদ্রিকা বাইরে তাকিয়েই থাকে। দেখছে আঙ্গুরের সারি সারি গাছ, যাদের পাতায় জল করছে চাঁদের মায়াবী আলো। আয়ানের চোখে তখন এক ধরনের শান্তি। সেই গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে আদ্রিকার দিকে তাকায়, আর আদ্রিকার চোখে এক ধরনের বিস্ময় আর মুগ্ধতা দেখে। এই প্রথম আদ্রিকাকে সাথে নিয়ে ঘোরার সুযোগ পেয়েছে আয়ান। বিশেষ কিছু মুহূর্ত না জমালে সবই বৃথা। নাবা ভিড়াতে পৌঁছে তারা গাড়ি থেকে নামে, আর সঙ্গে সঙ্গে এক ধরনের শীতল বাতাস তাদের গায়ে লাগে। চারিদিকে শুধু নিস্তব্ধতা, গাছের পাতার মৃদু শো শো আওয়াজ আর দূরের পাহাড়ের ছায়া। আকাশে অগণিত তারা, যাদের আলো মাটিতে ছড়িয়ে পড়ছে। পুরো ভ্যালি যেন এক স্বপ্নের জগতে পরিণত হয়েছে। পথ ধরে হাঁটতে হাঁটতে তারা আঙ্গুলের বাগানের দিকে এগিয়ে যায়। বাতাসে আঙ্গুলের মিষ্টি গন্ধ ভাসছে, আর দূর থেকে কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ মাঝে মাঝে ভেসে আসছে। আদ্রিকা যেন পরিবেশে মুগ্ধ হয়ে যায়। তার মনে হয় যেন তারা দুজনেই এই বিশাল প্রকৃতির মাঝে একা, শুধু একে অপরের জন্য এই রাত, এই পরিবেশ তৈরি হয়েছে। আদ্রিকা উৎফুল্লে বলে ওঠে, কত সুন্দর এই জায়গাটা, আপনি আগে এসেছিলেন এখানে? আয়ান বলল, না, আগে কখনো আসিনি। তবে যখন এই দেশে পড়াশোনা করতাম তখন বন্ধুদের কাছে শুনেছিলাম জায়গাটা অনেক সুন্দর, তাই তোমায় নিয়ে আসলাম। এই রাত্রির গভীরতা, সেই নিস্তব্ধতার মাঝে তাদের হালকা কথোপকথন সব মিলিয়ে নাপা ভ্যালি যেন এক জীবন্ত স্বপ্ন, যেখানে প্রকৃতি আর তাদের ভালোবাসা একাকার হয়ে গেছে। আয়ান আলতো করে আদ্রিকার হাতটা ধরে হাঁটতে লাগলো, যেন এই মুহূর্তে তার চেয়ে মূল্যবান কিছুই নেই। পাহাড়ের উপরে উঠে তারা দূরের পাহাড়ের উপত্যকার দিকে তাকিয়ে আছে, যেন সবুজের মাঝে ঝলমলে ছোট ছোট ঘরবাড়ি দেখা যাচ্ছে।
চারপাশ নীরব প্রকৃতি, গাছপালা আর মৃদু বাতাস তাদের সঙ্গ দিচ্ছে। আদ্রিকার হাতের কোমল স্পর্শ আয়নের মনে যেন অদ্ভুত এক প্রশান্তি এনে দিচ্ছে। এই নীরবতা তাদের মনের অনুভূতিগুলোকে আরো গভীর করে তুলেছে, যেখানে কোনো কথা না বললেও তাদের মধ্যে এক গভীর বোঝাপড়া পড়ে গড়ে উঠেছে। পাখিদের মৃদু গান আর নদীর কলকল ধ্বনি যেন তাদের এই মুহূর্তের সঙ্গীত গড়ে উঠেছে। এই নীরবতার মাঝে তারা একে অপরের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে, যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য এই মুহূর্তে এসে মিশেছে তাদের মাঝে। থাক না এরকম কিছু নীরবতা, যার মাধ্যমে এক অদৃশ্য ভালো লাগার অনুভূতি পাওয়া যায়। জীবনের অধ্যায়ে নীরবতার এই মুহূর্তকেই সময়ের অক্ষরে গাঁথা থাকুক। আদ্রিকা হঠাৎ থেমে আয়নের দিকে মুখ ঘুরিয়ে বলল, এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকের এই সুন্দর মুহূর্তটা উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আয়ান আদ্রিকার চোখে চোখ রেখে একটু মুগ্ধতার সাথেই বলল, তুমি জানো এই মুহূর্তটা আমার কাছেও চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে ধন্যবাদ দেওয়ার মতো আমি কিছুই করিনি, বরং তোমার উপস্থিতিতেই এই মুহূর্তটা এত সুন্দর হয়ে উঠেছে। তুমি পাশে আছো বলেই সময়গুলো এমন মধুর এবং অর্থপূর্ণ। আমার জীবন তোমার সঙ্গে পরিপূর্ণতা পেয়েছে, আর এই ক্ষণগুলো তুমি আমাকে উপহার দিচ্ছ প্রত্যেকটি নিঃশ্বাসে। ধন্যবাদ যদি দিতেই হয় তবে সেটা তোমাকেই দেব, আমাকে এই অমূল্য সময়ের অংশ করে তোলার জন্য। আদ্রিকা মৃদু হয়ে শুনল আয়নের মুখ নিঃসৃত কথাগুলো। চাঁদের রূপালী আলোয় লেকের জল যেন রূপোয়ার মতো ঝলমল করছে, আর সেই আলো আদ্রিকার চুলে পড়ে তার সৌন্দর্যকে যেন আরো দ্বিগুণ করে তুলছে। আয়ান মুগ্ধ দৃষ্টিতে আদ্রিকার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন অজস্র ভালোবাসা কথা লেখা আছে, যা বলার ভাষা হয়তো তার নেই। আদ্রিকা একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে বলল, আপনি এমন করে তাকিয়েছেন কেন? আয়ান হাসি দিয়ে বলল, তোমার সৌন্দর্য আমার চোখকে আর অন্য কোথাও তাকাতেই দিচ্ছে না। এই যে এত সুন্দর প্রকৃতিও তোমাকে থেকে হিংসা করছে। আদ্রিকার ঠোঁটে লাজুক হাসি ফুটে উঠল, আর সেই হাসিতেই আয়ানের হৃদয় ভরে গেল আনন্দে। পাহাড়ে পথ ধরে তারা হাত ধরে হাঁটতে লাগলো। পায়ের নিচে পাড়া শুকনো পাতা মৃদু খসখস শব্দ তুলছে, বাতাসে হালকা শীতলতা, কিন্তু আয়নের হাতের উষ্ণতা যেন আদ্রিকার হৃদয় এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে। পাখিদের মিষ্টি সুর, পাখিরা যেন তাদের ভালোবাসার গান গাইছে, আর সৌন্দর্যের আলোর রেশ তাদের চারপাশে একটি সোনালি মায়াজাল ছড়িয়ে দিচ্ছে। একটি উঁচু পাহাড়ি জায়গায় এসে তারা দাঁড়ালো, যেখানে দাঁড়িয়ে চারপাশের পুরো প্রকৃতি অপরূপ সৌন্দর্য চোখে পড়ে। দূরের পাহাড়ের ঢলে ঘন সবুজ বন, আর সেই বনের ভেতর দিয়ে বয়ে চলা একটি ছোট্ট নদী দেখা যাচ্ছে। নদীর ধারের গাছগুলোতে পাখিরা ঝাঁকে বেঁধে উঠছে, আর সেই দৃশ্য দেখে আদ্রিকা বলে উঠল, এত সুন্দর, এটা যেন কোনো গল্পের বইয়ের দৃশ্য। আয়ান মৃদু হেসে বলল, হয়তো আমাদের গল্পেরই কোনো এক অধ্যায়। আকাশের নীলাভ সৌন্দর্যের এই প্রকৃতির মাঝে তাদের হৃদয়ে এক নিঃশব্দ প্রতিজ্ঞা জন্ম নিল। তারা চিরকাল একইভাবে একে অপরের সাথেই থাকবে, যেভাবে এই পাহাড়, নদী আর প্রকৃতি চিরকাল অটুট থাকবে। রামিসা কত 1 ঘন্টা ধরে বেরিয়ে বসে আছে। সে যে রিলেশনে আছে সেটা আজ পর্যন্ত কেউই জানে না, এমনকি সে তার প্রাণের বান্ধবী, তার বেস্ট ফ্রেন্ড কেউ বলেনি। রাজীবের সাথে তার সম্পর্ক গত 1 বছর ধরে। কলেজে ওঠার পর রাজীব প্রথম রামিসাকে প্রপোজ করেছিল, প্রথমে রিজেক্ট করলেও পরবর্তীতে আর পারেইনি। এভাবেই সে দিনে দিনে রাজীবের প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়েছিল। ফলস্বরূপ সৃষ্টি হয়েছিল ভালোবাসা। আজ পর্যন্ত সে কাউকে এই কথা বলেনি, গোপনেই তারা একে অপরের সাথে সময় কাটিয়েছে, দিন রাত কথা বলেছে। রামিসা এখন এটাই বুঝতে পারছে না যে সে এখন কি করবে। সে ভাবতেই পারেনি যে সব এইভাবে ধরা পড়ে যাবে, তাও আবার তার জাত সূত্র হিমেলের কাছে। সমস্যা এটা না যে হিমেল জানতে পেরে গেছে, আসল সমস্যাটা হচ্ছে এখন আয়ানও জেনে যেতে পারে, যেটা এখন রামিসার জন্য খুবই বিপজ্জনক। রামিসা টেনশনে সারা ঘর পায়চারি করছে আর নখ কামড়াচ্ছে, কিভাবে কি করবে কিছু বুঝতেই পারছেই না। তখন তো রাগের মাথায় ভয়ে পেয়ে হিমেলের বলে দিল যে রাজীব তার বয়ফ্রেন্ড। কিন্তু এখন কি হবে? বিচারি পায়চারি করতে করতে হঠাৎ থেমে গিয়ে সে মনে মনে ভাবলো, রাজীবের নাম উনি কিভাবে জানলেন? আমি তো ওর নাম দিয়ে সেভ করে রাখিনি। আবার রাজীবের সাথে আমাকে কথা বলতে বারণ করছেন, তাহলে রাজীবকে কি উনি চেনেন? আর উনি যদি রাজীবকে চিনেও থাকে, তাহলে আমাকে বারণ করলো কেন এভাবে?
পরবর্তীতে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললো রামিসা। মনে মনে ভাবলো, বারণ তো করবেই, আমার ভালো থাকাটা তো সহ্য হবে না। যত সব চিকার বাপ কোথাকার। এরপর সে মেঝেতে পড়ে থাকা গুড়িয়ে যাওয়া ফোনের দিকে কাতর হয়ে তাকালো। কত শখের ফোন ছিল সেটা, আর ওই হাদারামটা ভেঙে দিল। মন খারাপ করে বিছানায় শুয়ে পড়লো রামিসা। এখন একটা ঘুম দরকার, না হলে খুবই খারাপ লাগবে। মনে মনে সে এও সিদ্ধান্ত নিল যে ওনাকে আটকাতে হবে, না হলে ভাইয়া জেনে যাবে। সকালের প্রথম আলো যখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়লো, চারপাশের প্রকৃতি যেন নতুন করেই জেগে উঠল। সূর্যের সোনালি রশ্মি মেঘের ফাঁক গলে নরমভাবে ভেসে আসছে। পুরো আকাশ যেন এক সোনালি চাদরে ঢাকা। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু রূপার মতো ঝিলমিল করছে, আর সেই ঝিলমিল আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। পাখিরা তাদের মধুর কণ্ঠে সুর তুলেছে, যেন আজকের সকালকে স্বাগতম জানাচ্ছে। বাতাসে ফুলের মিষ্টি সুবাস ভাসছে, যা মনে প্রশান্তি এনে দিচ্ছে। নদীর পানি ধীরে ধীরে বয়ে চলছে, তার মৃদু কলকল শব্দ যেন প্রকৃতির সঙ্গীতের মতো শোনা যাচ্ছে। আজকের সকালটা বিশেষ, কারণ সূর্যের আলো মাটিতে ছড়িয়ে পড়ার সাথে সাথেই অনিমা চৌধুরীর বাড়ির সবাই আনন্দেই জেগে উঠেছে। বিয়ের সাজসজ্জায় ঘেরা বাড়ির প্রতিটি কোণে এক ধরনের উত্তেজনা আর আনন্দের বাতাস বইছে। বাড়ির উঠোনে ফুলের তোড়া সাজানো হচ্ছে, আর গাছের ডালে ডালে রঙিন আলোর মালা ঝুলছে। বাতাসে মিষ্টি গন্ধ, মেহেদির সৌরভ আর সজীব ফুলের সুবাস মিলেমিশে এক মুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। পাখিরা যেন এই আনন্দময় সকালে বিশেষ করে সুর তুলছে, তাদের মধুর কণ্ঠে চারপাশে খুশির রং ছড়িয়ে পড়ছে। দুপুরের পরে সমস্ত মেহমান আসতে শুরু করবে। বাড়ির ছেলেদের তো বসে থাকার সময়ই নেই। বিয়ের অনুষ্ঠানটা আমেরিকায় হচ্ছে, কিন্তু এখনকার কর্মী তো বাঙালি নিয়মে বিয়ে স্টেজ সাজাতে পারবে না। এই কারণে সমস্ত আয়োজন সাজগোজ বাড়ির ছেলেদের করতে হচ্ছে। মেহেদি অনুষ্ঠানটা বাড়ির ছাদে করা হবে প্ল্যান করা হয়েছে। সেই তখন থেকেই আদ্রিকা আয়নের পিছু পিছু খাবারের প্লেট ধরে ঘুরছে আর বলছে, একটু খেয়ে নিন আগে, তারপর কাজ করুন।